আমি গোয়েন্দা নই, আমি সত্যান্বেষী। অর্থাৎ আমি শুধু অপরাধ খুঁজে বার করি না, আমি খুঁজে বার করি সত্যকে। কারণ সত্য কখনো হারায় না, মানুষই তাকে চাপা দেয়, আড়াল করে রাখে। আমার কাজ সেই আড়াল সরিয়ে সত্যটাকে সামনে আনা। সেটা যে খুনের সত্যও হতে পারে, আবার ভালোবাসার সত্যও হতে পারে। বাঙালির প্রিয় ব্যোমকেশ বক্সী চরিত্রটি তৈরি হয়েছে এই বাড়িতেই, কারণ এটি ছিল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ডেরা তথা মেজবাড়ি। কলকাতার বুকের ইতিহাস নস্টালজিয়ায় মোড়া এই প্রাচীন দালান। ট্রামের ঘণ্টার ধ্বনি, কলমের আঁচড় আর ঘরোয়া ভাত ডালের গন্ধে একসময় মুখরিত ছিল এই বাড়ি। এটাই সেই প্রেসিডেন্সি বোর্ডিং হাউস, যেখানে রচিত হচ্ছিল সাহিত্য আর ভবিষ্যতের ইতিহাস। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, জীবনানন্দ দাশের মতো কিংবদন্তিরা এই ছাদের নিচেই কাটিয়েছেন তাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আজ কি অবস্থায় রয়েছে সেই বাড়ি? আমরা কি ভুলতে বসেছি আমাদের সাহিত্যিক শিকড়ের এই ঠিকানাকে? কলকাতা যেন ইতিহাসে মোড়া এক বই, তারই এক পৃষ্ঠা ব্যোমকেশ বক্সীর সেই মেজবাড়ি আজ আমাদের আলোচনার বিষয়, যা শুধুমাত্র সাহিত্য নয়, কলকাতার সমাজ ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট বিখ্যাত গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী প্রথম আত্মপ্রকাশ করেন তার সত্যান্বেষী গল্পে। এই গল্পে ব্যোমকেশ থাকতেন কলকাতার চীনাবাজার এলাকার একটি মেস বাড়িতে। পরবর্তীতে তিনি হ্যারিসন রোডে অর্থাৎ বর্তমানে মহাত্মা গান্ধী রোডের প্রেসিডেন্সি বোর্ডিং হাউসে বসবাস শুরু করেন। এই বোর্ডিং হাউসটি 1917 সালে প্রতিষ্ঠা করেছিলেন নন্দলাল দত্ত। 6/3 রামনাথ মজুমদার স্ট্রিটের প্রেসিডেন্সি বোর্ডিং হাউসের ছোট এক কামরার ঘরে জন্ম ব্যোমকেশ চরিত্রের। 1919 থেকে 1921 সাল পর্যন্ত শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বইপাড়ার কাছের এই বোর্ডিং হাউসেই থাকতেন। এই সময় ব্যোমকেশ চরিত্রটি নিয়ে লিখতে শুরু করেন তিনি। শুরু হয় বাংলা সাহিত্যে ব্যোমকেশ, অজিত আর সত্যবতীর যাত্রা। প্রেসিডেন্সি বোর্ডিং হাউস শুধুমাত্র শরদিন্দু বন্দ্যোপাধ্যায় নয়, কবি জীবনানন্দ দাশেরও বাসস্থান ছিল। শোনা যায় এখানকার জানালা দিয়ে ট্রাম চলাচল দেখতে দেখতেই তিনি বনলতা সেন কবিতার অনুপ্রেরণা পেয়েছিলেন। এই মেজবাড়িগুলি ছিল শুধু থাকার জায়গা নয়, সাহিত্য, সংস্কৃতি ও চিন্তা ভাবনার কেন্দ্রবিন্দু। মানুষের সঙ্গে সঙ্গে এই মেজবাড়িগুলি জৌলসও আজ ফিকে হয়ে গেছে। আধুনিকতার ছোঁয়ায় অনেক মেজবাড়ি আজ পরিত্যক্ত, যেমন প্রেসিডেন্সি মেজবাড়ি আজ জীর্ণ এবং ভঙ্গুর অবস্থায় পরিণত হয়েছে। বর্তমানে সেখানে কেউ থাকেন না বললেই চলে। হয়তো এভাবেই কোনোদিন ধুলোয় মিশে যাবে বাঙালির ইতিহাস ও সাহিত্যের স্মৃতি জড়িত এই পরিত্যক্ত মেজবাড়ি। বর্তমানে মেসের দরজা বন্ধ থাকলেও সেখানে 1991 সাল থেকে পাইস হোটেল চালান বাড়ির মালিক নন্দলাল দত্তের নাতি তথা সন্দীপ দত্ত। নাম মহল হোটেল। তার ঐতিহ্য, পরিবেশ ও সাশ্রয়ী মূল্যের ঘরোয়া খাবারের জন্যই পরিচিত। মূল দরজা দিয়ে প্রবেশ করে 3টি সিঁড়ি ভাঙলেই দেখা যাবে ছোট্ট একটি ঘর, টিমটিম করে আলো জ্বলছে। আর সেখানেই দুপুরের খাওয়া দাওয়া সারছেন কলেজের ছাত্রছাত্রী থেকে অধ্যাপক, বইপাড়ায় কেনাকাটা করতে আসা মানুষ থেকে মেডিকেল কলেজের ডাক্তারবাবুরা। ঘড়িতে তখন দুপুর 2:30। হোটেলের ভিতর আর জায়গা খালি নেই। চোখে পড়ল খাবারের জন্য হোটেলের বাইরে অপেক্ষারত মানুষের ভিড়। খাবার হোটেলের ভিতর দিয়ে ঢুকলেই বারান্দা। উপরে তাকালে দেখা যাবে একধারে লোহার রেলিংগুলোতে মরচে ধরেছে। বারান্দার কার্নিশে জমেছে আগাছা, সঙ্গে ঘুটঘুটে অন্ধকার আর শ্যাওলার সোদা গন্ধ। দেওয়ালে পলেস্তারার চিহ্ন মাত্র নেই, বেরিয়ে এসেছে ইটের নোনা ধরা চেহারা, সঙ্গে ফাটল ধরেছে সিঁড়ি আর রেলিংগুলোতে। সব মিলিয়ে পুরো বাড়ির কঙ্কালসার চেহারা ফুটে উঠেছে। প্রেসিডেন্সি বোর্ডিং হাউসও অতীতের সমস্ত গৌরব আজ হারিয়ে ফেলেছে। ব্যোমকেশ বক্সীর মেজবাড়ির গল্প আমাদের নিয়ে যায় এক অন্য সময়ে, যেখানে সাহিত্য, সংস্কৃতি ও সমাজ এক সুতোয় বাঁধা ছিল। এই মেজবাড়িগুলি শুধু বাসস্থান নয়, বাঙালির আত্মপরিচয়ের অংশও বটে। ফলো করুন inscript.me